দিল্লিতে জেনজি বিক্ষোভ দমাতে বন্ধ ইন্টারনেট, মেট্রো স্টেশন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির। দর্শক আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি মিলা খন্দকার। ভারতের ছাত্র যুবা জাগরণের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে দিল্লির যন্তর মন্তর। লখনৌ থেকে বেঙ্গালুরু, সুরাট থেকে তেলেঙ্গানা, বিভিন্ন শহরে উঠেছে জবাবদিহিতার দাবি। চাপে পড়ে এ প্রসঙ্গে নীরবতা ভেঙেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে তদন্ত হবে প্রশ্ন ফাঁসের। আরেকটি নতুন সকাল দিল্লিতে, আরেকটি দিন শুরু প্রতিবাদের। দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ, জবাবদিহিতা আর ক্ষতিপূরণের। বুধবার রাতে হুট করেই বাড়ে উত্তেজনা। কনট প্লেস এলাকায় হঠাৎই পুলিশের ওপর ছোড়া হয় ইট ও বোতল। সিজেপির আন্দোলনকারীদের ওপর চড়াও হয় পুলিশ, করা হয় লাঠিচার্জ, ছোড়া হয় টিয়ার শেলও। যদিও সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের অভিযোগ, বাইরে থেকে লোক পাঠিয়ে ইচ্ছাকৃতভাবে আন্দোলন ভণ্ডুলের চেষ্টা করছে বিজেপি। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ, অথচ সরকার বাইরে থেকে গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে আন্দোলন নষ্ট করার চেষ্টা করছে। হাজার হাজার ছাত্র যুবাদের আন্দোলনের এই দাবানল ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। রাজধানীর বাইরে উত্তরপ্রদেশের লখনৌ, বিহারের পাটনা, কর্ণাটকের বেঙ্গালুরু, তেলেঙ্গানার হায়দ্রাবাদ, গুজরাটের সুরাট এবং মহারাষ্ট্রেও চলছে দফায় দফায় বিক্ষোভ। দেশের গণ্ডি পেরিয়ে আন্দোলনের প্রতিধ্বনি উঠেছে আন্তর্জাতিক অঙ্গনেও। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি করে সামনে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণা দেন তিনি। তবে প্রধানমন্ত্রীর এই তদন্তের আশ্বাস প্রত্যাখ্যান করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের এক দফা দাবিতে অনড় রয়েছেন আন্দোলনরত ককরোচ জনতা পার্টি বা সিজেপি। একই সুর বিরোধী শিবিরেরও। আন্দোলনের জেরে গেল কয়েকদিন স্থগিত আছে পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দর্শক, এ বিষয়ে আরো জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, দিল্লিতে ইন্টারনেট, মেট্রো বন্ধ, কোন দিকে যাচ্ছে আসলে আন্দোলনের গতিপথ? আর নরেন্দ্র মোদী যে ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে তদন্তের কথা বলেছেন, এই প্রক্রিয়াটি আসলে কিরকম হবে? দেখুন, দিল্লি একটা ছোট্ট পয়েন্ট। যদি আপনি দেখেন, দিল্লির এই ছোট্ট শহর থেকে একেবারে তার সঙ্গে কানেক্টেড করা যায় রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ খুব শর্ট টাইমে। এবং এখান থেকে যেহেতু আন্দোলনকারীরা স্রোতের মতো দিল্লির শহরের অভিমুখে যাচ্ছে, তার সঙ্গে কাশ্মীরের স্বায়ত্তশাসনের দাবি, তাতে কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে সেখান থেকে কাশ্মীরিরা আসছেন। একই সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান থেকে যে কৃষকরা আসছেন মহাপঞ্চায়েত গঠনের জন্য, এবং তারাও ওই ছাত্রদের আন্দোলনে সমর্থন ব্যক্ত করেছে। ফলে সব মিলিয়ে দিল্লির বুকে আর নতুন করে আন্দোলনকারী যাতে না আসে, তার জন্য দিল্লির যে একেবারে সীমান্ত এলাকাগুলো রাজ্যের সাথে, সেই সমস্ত সীমান্ত এলাকাগুলো ইতিমধ্যেই ব্লক করা হয়েছে। এবং এই যে একেবারে বলা যায় যন্তর মন্তরটা যদি আপনি দেখেন, সেটা কিন্তু একটা সিঙ্গেল একটা ন্যারো ওয়ে, যার মধ্যে বিভিন্ন সময় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন গোষ্ঠী এসে সেখানে ধর্ণা প্রদর্শন করেন। এবং এই যে ন্যারো গোষ্ঠী, সেখান থেকে ন্যারো রোড, সেখান থেকে বেরোনোর যে কটা রাস্তা, সেই রাস্তা ইতিমধ্যে ব্লকেট রয়েছে। সে বহুদিন ধরেই তারা ব্লকেট করে রেখেছে। এবং তার সামনে এখন যেটা হয়েছে, সেটা আধা সামরিক বাহিনী, পুলিশের একটা ব্যাপক মোর্চা কেন্দ্রীয় সরকার খুলে দিয়েছে, যাতে এখান থেকে বিক্ষোভকারী আন্দোলনকারীরা কোনোভাবে বেরোতে না পারে, বা যারা ঢুকে পড়েছে তারা যেন মোবাইল নেটওয়ার্ক না পায়। আশেপাশের অন্তত 16খানা মেট্রো স্টেশন এটা গতকাল থেকেই পার্মানেন্টলি ক্লোজ করে দেওয়া হয়েছে, যাতে এই অবধি আন্দোলনকারীরা কোনো পৌঁছাতে না পারে। কোনোভাবে যদি পৌঁছে যায়, তাদের এই এলাকার আগেই কোনোভাবে ধরপাকড় করা হচ্ছে, অথবা তাদের বিভিন্ন এলাকায় তাদের ঢুকিয়ে দিয়ে, তাদের যন্ত্রমন্ত্রের নির্দিষ্ট ব্যারিকেডের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাদের বেরিয়ে যেতে না যেতে পারে, নতুন করে যেন তারা বাইরে কেওয়াজ করতে না পারে, সেটা আটকানোর চেষ্টা করা হচ্ছে। কালকে রাতে আপনি জানেন, সেখানে একটা আবার এই যারা আন্দোলনকারীরা তারা পার্লামেন্ট অভিমুখে চলে গেছিল, পার্লামেন্ট রোডে চলে গেছিল, ফলে আবার লাঠিচার্জ হয়েছে। পার্লামেন্ট ভবন যদি যন্তর মন্তর থেকে আপনি পায়ে হাঁটা দূরত্ব ক্যালকুলেট করেন, সেটা মাত্র 1600 মিটার। ফলে এখান থেকে
থেকে ১৬০০ মিটার এই যে রোড, এই রোড আজকের দিনে বলা যেতে পারে দুর্গ বানিয়ে রাখা হয়েছে এবং প্রধানমন্ত্রীর বাসভবন এলাকা দুর্গ বানিয়ে রাখা হয়েছে, যেটা কোনোভাবে আন্দোলনে আর নতুন করে এসকেলেট না করে। কেন্দ্র সরকার যেটা চাইছে, তারা চাইছে কোনো আলোচনা। কেন্দ্রীয় সরকার এবং যারা আন্দোলনকারী তাদের একটা আলোচনার দীর্ঘদিনের দাবি ছিল। ভালো একটা জিনিস, দুপক্ষই কিন্তু আলোচনার টেবিল এখন আসতে চাইছে। আলোচনার যে ইঙ্গিত সেটা কিন্তু গত পরশুদিন রাত থেকে মিলেছিল, যখন গুরুগ্রামের হাসপাতালে সন্ধ্যা মংচুককে দেখতে গেছিল দুই কেন্দ্রীয় মন্ত্রী। এবং তারপর যদি আপনি দেখেন আলোচনার টেবিলের বারবার এই আসার যে প্রেক্ষাপট, সেটাই কিন্তু তৈরি করার কাজ চলছে, কিন্তু বারবার ভেস্তে যাচ্ছে। আজ কিন্তু বলা হচ্ছে যে আপনি জানেন পার্লামেন্ট অধিবেশন দুবার শুরু করার কথা হয়েছিল। প্রথম ১২টা অব্দি একটা অধিবেশন শুরু হয়, সেটা মুলতবি হয়, আবার ২টোর পরে মুলতবি হয়। তবে আজকে স্পিকারের সাথে সরকার পক্ষ আলাদাভাবে বসেছে। তারা বলছে তারা আলোচনা চায়, সংসদের ভেতরে চায়, সংসদের বাইরে চায়। তবে সিজেপি যেভাবে চায় একেবারে যন্তর মন্তরের একেবারে গিয়ে আলোচনা, প্রকাশ্যে আলোচনা, সেটা সরকার পক্ষ নাকচ করেছে। তবে আজকে সন্ধ্যার পর থেকে হয়তো কিছুটা আবার আভাস মিলতে পারে যে আলোচনা ঠিক কোন গতিতে এগোতে পারে বা কোন পথে এগোতে পারে। সেক্ষেত্রে কিন্তু দুই যে তাদের সমন্বয়ক, সেই দুজন একেবারে তারা যাবেন এবং জেপি নাড্ডার সাথে বসবেন এবং পরবর্তী তাদের আলোচনার যে গতিপথ, সেটা আজকে সন্ধ্যার পরে অনেকটা নির্ধারণ হতে পারে। মিলা। জি শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। আপনি জানাচ্ছিলেন সার্বক্ষণিক আমাদের আপডেট। দর্শক, কলকাতা থেকে সহকর্মী শুভজিৎ পুততুণ্ড আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। দিল্লির যন্তর মন্তরে এখন এক অন্যরকম লড়াইয়ের ছবি। কেরালা থেকে সুদূর আমেরিকা, ১০০০ মাইল দূর থেকেও ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার ও ওষুধ পাঠিয়ে বেনামি মানুষেরা টিকে রেখেছেন এই বিক্ষোভ। ধর্মবর্ণের বিভেদ ভুলে বুকে ভগৎ সিং এর আদর্শ নিয়ে এক অভূতপূর্ব ঐক্যের জন্ম দিয়েছে শিক্ষার্থীরা। ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভকে টিকিয়ে রেখেছে সারা ভারত ও বিদেশ থেকে আসা মানুষের অকুণ্ঠ সমর্থন। যারা সরাসরি আসতে পারছেন না, তারা কেরালা থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত বিভিন্ন প্রান্ত থেকে ফুড ডেলিভারি রাইডারদের মাধ্যমে খাবার, পানি, ওষুধ পাঠাচ্ছেন। রাইডারদের মোটরসাইকেল বিক্ষোভস্থলের কাছে পৌঁছালে স্বেচ্ছাসেবকরা পুলিশ ব্যারিকেড ডিঙিয়ে প্যাকেট নিয়ে হাতে হাতে তা কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন। একজন আমাকে অনলাইনে টাকা দিয়ে বলেছেন বিক্ষোভরত শিক্ষার্থীদের কাছে গিয়ে যতজনকে সম্ভব চা খাওয়াতে। এর বাইরে আমাকে আর কিছু জানাননি তিনি। এগুলো কে দিয়েছেন আমি জানি না, আমার কাছে তিনি পরিচয় দেননি, শুধু বলেছেন আন্দোলনকারী ভাইদের কাছে খাবার প্যাকেটগুলো পৌঁছে দিতে। বিক্ষোভকারীরা বলছেন আন্দোলন চলছে পুরোপুরি মানুষের ভালোবাসা ঐক্যের শক্তিতে। সোমবার পুলিশের লাঠিচার্জে অনেক শিক্ষার্থী আহত হওয়ার পর সমর্থনের এই ঢল আরও বেড়েছে। সত্যি এটা অবিশ্বাস্য ব্যাপার। দূর দূরান্ত থেকে অনেকে ভালোবেসে খাবার, পানি ও চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছেন। তাদের এই ভালোবাসা আমাদের নতুন করে সাহস যোগাচ্ছে। এদিকে প্রায় ১ মাস ধরে বিক্ষোভস্থলে স্বেচ্ছাসেবী চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা একটি চিকিৎসা কেন্দ্র পরিচালনা করছেন। সোমবারের ঘটনার পর থেকে কেন্দ্রটিতে রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মাথা ঘোরা, বমি বমি ভাব ও আঘাতপ্রাপ্তদের এখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। ঋতু সাহা, চ্যানেল 24। শক্তিশালী বিরোধী দলগুলো যা পারেনি, এবার যেন সেটাই করে দেখাচ্ছে জেনজি বা তরুণ প্রজন্ম। মেডিকেল পরীক্ষার প্রশ্ন ফাঁস, বেকারত্বের প্রতিবাদে ফুঁসে উঠেছে পুরো ভারত। আর রাজপথে নামায় লাখো শিক্ষার্থীর ক্ষোভকেই এখন মোদি বিরোধী মোক্ষম অস্ত্র হিসেবে কাজে লাগাচ্ছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী শিবির। ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদীকে কাবু করতে বিগত এক দশকে যা পারেনি ডাকসাইটের সব বিরোধী দল, এবার যেন সেটাই করে দেখাচ্ছে দেশটির জেনজি প্রজন্ম। প্রশ্ন ফাঁস এবং দুর্নীতির প্রতিবাদে রাজপথে নেমে আসা লাখো তরুণের ক্ষোভ এখন চোখ রাঙাচ্ছে বিজেপির দীর্ঘ শাসনকে। আর এই সুযোগটি লুফে নিচ্ছে ভারতের ধুঁকতে থাকা বিরোধী শিবির। ২০১৪ সাল থেকে মোদির কাছে টানা হারতে থাকা বিরোধীরা এখন তরুণদের মাঝে নিজেদের প্রাসঙ্গিক করার মোক্ষম এক অস্ত্র পেয়ে গেছে। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খোদ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। অন্যান্য বিরোধী নেতারাও তীব্র দাবদাহ উপেক্ষা করে আন্দোলনকারীদের আইনি সহায়তা ও নানা লজিস্টিক সাপোর্ট দিয়ে পাশে দাঁড়িয়েছেন। ভারতের ১৪২ কোটি জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষের বয়স ৩০-এর নিচে। সামনেই উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের মতো গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচন। তাই তরুণদের এই বিশাল ভোট ব্যাংক নিজেদের ঝুলিতে টানতে মরিয়া সব পক্ষই।
শিক্ষার্থীদের দাবি, তাদের এই আন্দোলন রাজনৈতিক নয়, বরং গণমানুষের অধিকার আদায়ের লড়াই। বিরোধীদের সমর্থন তাদের অনুপ্রেরণা যোগালেও মূল দাবি থেকে তারা সরে আসবেন না। তবে বিশ্লেষকদের শঙ্কা, বড় রাজনৈতিক দলগুলো এই আন্দোলনে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে বেকারত্ব দূরীকরণ এবং প্রশ্ন ফাঁস রোধের মতো শিক্ষার্থীদের মূল দাবিগুলো ঢাকা পড়ে যেতে পারে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। টানা এক যুগের শাসনামলে এবারই বোধহয় সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ভারতের মোদী সরকার। বিশ্বের সবচেয়ে বড় তরুণ জনসংখ্যার দেশটিতে এখন রাজপথ কাঁপাচ্ছে ক্ষুব্ধ জেনজি। একদিকে শিক্ষা খাতে লাগামহীন অবহেলা, প্রশ্ন ফাঁস ও দুর্নীতি, অন্যদিকে শিক্ষিত তরুণদের চরম বেকারত্ব, সব মিলিয়ে এক ভয়াবহ রূপ নিয়েছে ভারতের তারুণ্যের হতাশা। বিশ্বের সবচেয়ে বেশি তরুণ জনসংখ্যার দেশ ভারতে ফুঁসে উঠেছে জেনজিরা। ক্ষমতায় টানা এক যুগে সবচেয়ে বড় প্রতিরোধের মুখোমুখি মোদী প্রশাসন। অন্যদিকে ককরোচ জনতা পার্টি পাচ্ছে সর্বস্তরের বেশিরভাগ তরুণদের সমর্থন। কেন জেনজিদের এই সরকার বিরোধী ক্ষোভ? বিশ্লেষকদের মতে সরকারের প্রতিশ্রুতি আর বাস্তবতার আকাশ পাতাল ফারাকই জন্ম দিয়েছে এই গণরোষের। এই অসন্তোষের অন্যতম বড় কারণ ভারতের শিক্ষা ব্যবস্থার অবক্ষয়। কংগ্রেস আমলে 2013-14 অর্থ বছরে যেখানে কেন্দ্রীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ ছিল 4.6%, মোদী সরকারের চলতি অর্থ বছরে সেটি কমে দাঁড়িয়েছে মাত্র 2.5%। ফলে ধসে পড়েছে উচ্চশিক্ষা ও পাবলিক শিক্ষা ব্যবস্থার সার্বিক অবকাঠামো। অর্থ বরাদ্দের সংকটের পাশাপাশি যুক্ত হয়েছে চরম অনিয়ম। চলতি বছরে প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল হয় মেডিকেল ভর্তি পরীক্ষা। দীর্ঘ অনিশ্চয়তা ও প্রশাসনিক ব্যর্থতায় হতাশ হয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেন, যা পুরো পরীক্ষা ব্যবস্থার ভঙ্গুর রূপ সামনে এনে দেয়। পরিসংখ্যান বলছে ভারতে বছরে প্রায় 50 লাখ শিক্ষার্থী স্নাতক পাশ করলেও তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি নেই। স্টেট অব ওয়ার্কিং ইন্ডিয়া 2026 প্রতিবেদন অনুযায়ী 15 থেকে 25 বছর বয়সী স্নাতকদের বেকারত্বের হার প্রায় 40%। দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি খাতা কলমে দেখালেও সেটি কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না। ফলে বাধ্য হয়ে উচ্চশিক্ষিত তরুণরা যুক্ত হচ্ছে রাইড শেয়ারিং ও ফুড ডেলিভারির মতো ঝুঁকিপূর্ণ কাজে। এছাড়া আন্দোলন দমাতে মোদী সরকারের রুদ্রমূর্তিও বয়ে এনেছে ক্ষোভ। শাহিনবাগ বা কৃষক আন্দোলনের মতো এবারও শান্তিপূর্ণ শিক্ষার্থীদের দমনে ব্যবহার করা হচ্ছে পুলিশি লাঠিচার্জ ও সশস্ত্র শক্তি। এতে সর্বসাধারণের সহানুভূতি চলে আসছে জেনজিদের পক্ষে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। প্রশ্ন ফাঁস, দুর্নীতি আর বেকারত্বের ক্ষোভে ফুঁসছে ভারতের ডিজিটাল প্রজন্মের তরুণরা। ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামের অভিনব এক ছাত্র আন্দোলন এখন মোদী সরকারের তৃতীয় মেয়াদের জন্য হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। দিল্লির রাজপথের এই উত্তাপ শুধু ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নয়, নাড়িয়ে দিচ্ছে তাদের ভূ রাজনৈতিক হিসাব নিকাশ আর বিদেশি বিনিয়োগের সম্ভাবনাকেও। বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো দক্ষিণ এশিয়ায় তরুণদের নেতৃত্ব যে পরিবর্তনের হাওয়া, তারই কি পূর্বাভাস দিচ্ছে ভারতের এই সিজেপি? ভারতে চলমান জেনজি আন্দোলন নিছক কোনো ছাত্র বিক্ষোভ নয়। প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন মোদী সরকারের তৃতীয় মেয়াদের জন্য বড় এক রাজনৈতিক চ্যালেঞ্জ। দিল্লির রাজপথে লাখো তরুণের এই জমায়েত ভারতের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি ভূ রাজনৈতিক সমীকরণকেও নাড়া দিচ্ছে। বিশ্লেষকদের মতে কোয়াড ও G20-র মতো ফোরামে ভারত যখন নিজেদেরকে একটি স্থিতিশীল শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে, ঠিক তখনই এই অস্থিরতা নয়াদিল্লির কূটনৈতিক অবস্থানকে দুর্বল করতে পারে। ইন্টারনেট বন্ধ করা এবং আধা সামরিক বাহিনীর ব্যবহার মানবাধিকার সংস্থাগুলোর নজর কাড়ছে। পাশাপাশি রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে চীন থেকে মুখ ফিরিয়ে নেওয়া বিদেশি বিনিয়োগকারীদের ভারতে আসার প্রক্রিয়াও বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। রাজনীতির মাঠে এই আন্দোলনের ভবিষ্যৎ নির্ভর করছে বেশ কয়েকটি বিষয়ের উপর। বিরোধী দলগুলো এই ক্ষোভকে কাজে লাগাতে চাইলেও সিজেপির মূল শক্তি তাদের স্বতন্ত্র অরাজনৈতিক অবস্থান। বোস্টন বিশ্ববিদ্যালয়ের স্নাতক অভিজিৎ দীপকের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলন এবং সোনাম ওয়াংচুকের মতো অধিকার কর্মীদের সমর্থন একে একটি শক্ত নৈতিক ভিত্তি দিয়েছে।
তবে কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল ট্রেন্ড হিসেবে না থেকে এটি একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক শক্তিতে পরিণত হলে তাদের সাংগঠনিক কাঠামো আরও মজবুত হতে হবে। সাধারণ মানুষের ক্ষোভকে সুনির্দিষ্ট নীতিগত দাবিতে রূপান্তর করা এবং প্রথাগত রাজনৈতিক দলগুলোর প্রভাব থেকে নিজেদের মুক্ত রাখাটাই এখন সিজেপির প্রধান কাজ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালে তরুণদের নেতৃত্বে যে রাজনৈতিক পট পরিবর্তন দেখা গেছে, ভারতের এই আন্দোলন সেই প্রবণতারই একটি অংশ। ভারতের গণতান্ত্রিক ও নির্বাচনী কাঠামো ভিন্ন হলেও বার্তাটি স্পষ্ট, বেকারত্ব ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতা আর নীরবে মেনে নেবে না ডিজিটাল প্রজন্মের তরুণরা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। লাদাখের বরফ ঢাকা পাহাড় থেকে সোনাম ওয়াংচুকের লড়াই এবার দিল্লির রাজপথে। মহাত্মা গান্ধীর অহিংস নীতিকে অস্ত্র বানিয়ে মৃত্যুপণ অনশনে বসেছেন এই পরিবেশ কর্মী। রাষ্ট্রযন্ত্রের কঠোর হুমকি কিংবা শারীরিক অসুস্থতা কোনো কিছুই টলাতে পারেনি সোনম ওয়াংচুককে। হিমালয়ের বরফ শীতল বাতাস যার জীবনের সঙ্গী, সেই সোনম ওয়াংচুক এবার তরুণদের ভবিষ্যৎ রক্ষার আন্দোলনে। তারে অনশন কেবল কোনো ব্যক্তির প্রতিবাদ নয়, বরং কোটি শিক্ষার্থীর স্বপ্ন ভঙ্গের বিরুদ্ধে নতুন বিপ্লবের স্ফুলিঙ্গ। সোনম ওয়াংচুক ভারতের সবচেয়ে ব্যতিক্রমী চিন্তাবিদ ও পরিবেশ কর্মীদের একজন। বলিউডের বিখ্যাত 3 ইডিয়টস চলচ্চিত্রের ফংসুক ওয়াংডো চরিত্রের বাস্তব নায়কও তিনি। 1966 সালে লাদাখের দুর্গম আলচি গ্রামে জন্মগ্রহণ করা সোনম পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলেও তার সমস্ত মনোযোগ ছিল সমাজের গোড়ায় জমে থাকা সমস্যা সমাধানের দিকে। 1988 সালে লাদাখের শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং স্থানীয় সংস্কৃতি রক্ষা করতে তিনি গড়ে তোলেন সেকমোল নামের এক বৈপ্লবিক শিক্ষা প্রতিষ্ঠান। চরম শুষ্ক পাহাড়ি এলাকায় পানির সমস্যা মেটাতে তার তৈরি কৃত্রিম হিমবাহ আইস স্তূপ প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব সৌরবিদ্যুৎ চালিত মাটির বাড়ি তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দেয়। পরিবেশ ও শিক্ষায় অসামান্য অবদানের জন্য 2018 সালে এশিয়ার নোবেল খ্যাত রমন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হন তিনি। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনকে পাথেয় করে তিনি সবসময় অনশনকে বেছে নিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র হিসেবে। আন্দোলনকে দমিয়ে রাখতে রাষ্ট্র তার উপর জাতীয় নিরাপত্তা আইনের মতো কঠোর নীতি প্রয়োগ করলেও তিনি নিজের অবস্থান থেকে এক চুলও সরে আসেননি। সোনম ওয়াংচুকের যোগদানে সিজেপির আন্দোলন কেবল তরুণদের ক্ষোভ প্রকাশের ক্ষেত্র হয়ে থাকেনি, তা পরিণত হয়েছে এক সর্বজনীন সামাজিক আন্দোলনে। টানা অনশনের কারণে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হলেও তার একাত্মতা এই আন্দোলনকে ভিন্ন এক মাত্রা দিয়েছে। মিলা খন্দকার, চ্যানেল 24। ভারতের চলমান জেনজি আন্দোলনের পক্ষে ধীরে ধীরে সরব হচ্ছেন দেশটির শিল্পাঙ্গনের তারকারাও। কেউ আওয়াজ তুলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেউ বা সরাসরি হাজির হচ্ছেন যন্তর মন্তরে। তবে এই সুযোগে ছড়িয়ে পড়ছে বিভিন্ন তারকাদের নিয়ে নানা গুজব ও মিথ্যা বক্তব্য। আন্দোলনে অনেকের অংশগ্রহণের কিছু ভুয়া ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করছে একটি মহল। ভারতের চলমান জেনজি আন্দোলনে এবার সরাসরি সমর্থন জানালেন বলিউড মেগাস্টার সালমান খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের পক্ষে একটি জোরালো পোস্ট করেন বলিউড ভাইজান। পোস্টে সালমান খান আন্দোলনকারী শিক্ষার্থীদের সাহসী ও বীর বলে প্রশংসা করেন। সাথে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে অংশ নেয়ার জন্য বাহবা জানান তিনি। স্কুল জীবনের একটি পুরনো ছবি শেয়ার করে তিনি আরও উল্লেখ করেন, প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর একটি সমস্যা এবং শিক্ষার প্রতি আগ্রহী এই প্রজন্ম একদিন ভারতকে গর্বিত করবে। সালমান খান স্পষ্ট জানান, এই বিষয়টি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যকার বিষয়। এটি কোনোভাবেই রাজনৈতিকভাবে হাইজ্যাক করা উচিত নয়। এই আন্দোলনের সম্পূর্ণ কৃতিত্ব দেশের শিক্ষার্থীদের প্রাপ্য বলেও মতামত প্রকাশ করেন এই সুপারস্টার। সরকার শিক্ষার্থীদের সম্পূর্ণ সমর্থন দেবে এবং শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে এমন আশাবাদও ব্যক্ত করেন নিজের পোস্টে। অন্যদিকে বলিউড কিং শাহরুখ খানের ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার এক ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়, যা দেখে অনেকেই প্রশংসায় ভাসছেন। তবে ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন আছে, কারণ এটি চলমান আন্দোলনের চিত্র বলে এখনও নিশ্চিত করা যায়নি। এদিকে আন্দোলনের উত্তাল সময়ে এখনও নিশ্চুপেই রয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়াজ তুলেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। তাছাড়া শিক্ষা ব্যবস্থা সংস্কারের এই দাবিতে শিক্ষার্থীদের পক্ষে সরব হয়েছেন একাধিক বলিউড তারকা। জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অরিজিৎ সিং, অভয় দেওল, সোনাক্ষী সিনহা এবং রিতেশ দেশমুখ প্রকাশ্যে এই আন্দোলনের পক্ষে অবস্থান নেন এবং সারা দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রাতের আধারে ইরানের বিভিন্ন সামরিক ও উপকূলীয় স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। প্রায় 2 সপ্তাহ ধরে চলছে অভিযান। এতে প্রাণ গেছে আরও 2 জনের, আহত 11 জন। জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড থেমে নেই ইয়েমেনের হুথিরাও। লোহিত সাগরে সৌদি মালিকানাধীন 2টি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এতে আগুন লাগলেও সব নাবিক নিরাপদে আছে বলে জানিয়েছে রিয়াদ কর্তৃপক্ষ। এই উত্তেজনার মধ্যেই একটি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এর আওতায় মার্কিন কোম্পানিগুলো রিয়াদকে পারমাণবিক প্রযুক্তি সরবরাহ করবে। এদিকে উত্তাপ বাড়ছে অর্থনীতিতেও। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $96। দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়া দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।